আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকে স্বাগতম জানাচ্ছি মূলত এইচএসসি এর ইকোনমিক্স ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টারের ক্লাসে। দুঃখিত, অনেক বেশি ঠান্ডা লেগেছে। আচ্ছা, তো গত ক্লাসে কিন্তু আমরা বেসিক বিষয়গুলো ইকোনমিক্সের সেটা কিন্তু আমরা জেনেছিলাম অর্থনীতি প্রথম পত্রের। তো আমরা মূলত হচ্ছে যেই চ্যাপ্টারে আছি সেটা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান, এর প্রথম অধ্যায়। ঠিক আছে, তো যারা যারা হচ্ছে আগের ক্লাসটা মিস করেছেন তারা অবশ্যই ক্লাসটা দেখে নেবেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছিল। এই যে সুযোগ ব্যয়, নির্বাচন, দুষ্প্রাপ্যতা, এগুলো নিয়ে হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়গুলোই কিন্তু আলোচনা করা হয়েছিল। ঠিক আছে, আজকের ক্লাসটা এই প্রথম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস। কেন গুরুত্বপূর্ণ বলতেছি, কারণ হচ্ছে আজ আমরা মূলত উৎপাদন সম্ভাবনা রেখা কিভাবে সূচি থেকে আমরা অঙ্কন করতে পারি সেটা আমরা শিখব। ঠিক আছে, আপনি যে ধরনেরই বই, যেই রাইটারের বই নেন না কেন, আপনার হচ্ছে প্রতিটা বইয়ের মধ্যেই কিন্তু এই ধরনের একটা ছক কিন্তু থাকবে। ঠিক আছে, হুবহু সেম না হইলেও এই টাইপেরই একটা ছক কিন্তু থাকবে, যেটা দ্বারা হচ্ছে কি পরবর্তীতে আপনাকে চিত্র কিন্তু এঁকে দেওয়াই আছে বইয়ের মধ্যে। ঠিক আছে, তো বইয়ের চিত্রটা আসলে কিভাবে আঁকা হয়েছে বা হচ্ছে কিভাবে কি করতে হবে এটা হয়তো অনেক স্টুডেন্টেরই হয়তো ধারণা নাও থাকতে পারে। তো যার কারণে হচ্ছে এই ক্লাসে হচ্ছে আমি চেষ্টা করব যে স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা চিত্রটা আঁকবেন, সুন্দর করে ব্যাখ্যা কিভাবে দিবেন, সবকিছু টোটাল এভরিথিং দেখানোর চেষ্টা করব। ওকে, তো আমরা হচ্ছে এখানে একটা নমুনা ছক কিন্তু নিয়ে নিয়েছি। তো এটা নিয়ে একটা মানে কি বলে চিন্তার কোনো কারণ নেই, এটা কিন্তু বইয়ের মধ্যে মানে সৃজনশীলে কিন্তু আপনাদের দিয়ে দেওয়া থাকবে এই প্রশ্নটা। ঠিক আছে, উদ্দীপকের হিসাবে। হ্যাঁ, তো এটা নিয়ে তেমন ভয় পাওয়ার কিছু নেই, তো এটা প্রশ্নের মধ্যে দেওয়াই থাকবে। ওকে, তো আর এখানে আরেকটা বিষয় বলে রাখি, এখানে দুই টাইপের দ্রব্য কিন্তু থাকবে, কারণ আমি কিন্তু গত ক্লাসে উৎপাদন সম্ভাবনা রেখার ব্যাপারে কিন্তু ধারণা দিয়েছিলাম আপনাদেরকে। ঠিক আছে, তো উৎপাদন সম্ভাবনা রেখার আরেকবার একটু বলে নেই। উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার বিন্দুতে এই যে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তিতে এই যে দুটি দ্রব্যের সম্ভাব্য বিক্রয় সংমিশ্রণ প্রকাশ পায়, বা দুটি দ্রব্যের উৎপাদনের সংমিশ্রণ প্রকাশ পায়। ঠিক আছে, অর্থাৎ কোনটা কি পরিমাণ বিক্রয় করা যাবে, আবার হচ্ছে যেটা বিক্রি করলে এটার কি পরিমাণ ছেড়ে দিতে হবে, এই বিষয়গুলো। ঠিক আছে, ওকে, অর্থাৎ এটা নিয়ে অলরেডি হচ্ছে গত ভিডিওতে কিন্তু কথা বলা হয়েছে অলরেডি। ওকে, তো এখানে দুই টাইপের দ্রব্য থাকে, এখানে হচ্ছে দুই টাইপের দ্রব্য থাকবে, এখানে ধান গম এটাও থাকতে পারে, বাট আলু পেঁয়াজ এটাও থাকতে পারে। অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে দুই টাইপের দ্রব্য কিন্তু থাকবে। হ্যাঁ, বাট যেটাই থাকুক না কেন আপনার যে চিত্র আঁকার যে প্রসেস সেটা কিন্তু সেমই থাকবে। হ্যাঁ, আর পাশে এখানে সংমিশ্রণ দেওয়া হয়েছে, সংমিশ্রণ হচ্ছে এবিসিডি বা ক খ যেটা ইচ্ছা চাইলে প্রশ্নতে থাকতে পারে। ওকে, তো আমাদের এখানে দুই টাইপের দ্রব্য আছে, এই প্রশ্নটাতে বলা হচ্ছে যে এক্স দ্রব্য হচ্ছে এত এককগুলো, এই যে এককগুলো নিচে দেওয়া আছে। ঠিক আছে, আর ওয়াই দ্রব্য হচ্ছে এত একক। ঠিক আছে, আচ্ছা, আর এগুলো হচ্ছে তাদের সংমিশ্রণ। হ্যাঁ, তো এটা থেকে আমরা কিভাবে উৎপাদন সম্ভাবনা রেখা আঁকতে পারি এবং হচ্ছে সেটার ব্যাখ্যাও দিতে পারি, চলুন আজকে সেটাই দেখবো। ওকে, তো সুন্দরভাবে কিভাবে আঁকতে পারবেন চলুন সেটাই দেখে নেওয়া যাক। ওকে, তো এই হচ্ছে আমাদের ছক। ঠিক আছে, আপনি চাইলে পরীক্ষার মধ্যে এটা তুলতেও পারেন, না তুললেও সমস্যা নেই। ঠিক আছে, এটা প্রশ্নের মধ্যে দেওয়াই থাকবে। ওকে, বাট হ্যাঁ আমি তুলে নিচ্ছি যাতে আপনাদের বুঝাইতে অনেক ইজি হয় আমার জন্য। তো এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য এবং সংমিশ্রণ এই তিনটা কিন্তু আমাদের এই উদ্দীপকেই কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, আপনারা বইয়ের মধ্যে এই ধরনের অনেক উদাহরণ কিন্তু পেয়ে যাবেন, নিজে নিজে অবশ্যই প্র্যাকটিস করবেন ভিডিওটার পরে, তাহলে আশা করি আর সমস্যা হবে না। কারণ চিত্র যদি সুন্দর না হয় স্যার আপনি কিন্তু নাম্বার পাবেন না ভাইয়া এবং আপুরা। ওকে, আচ্ছা, তো আমরা হচ্ছে এই চিত্র মানে এই হচ্ছে সূচিটা থেকেই আমরা হচ্ছে এই যে উৎপাদন সম্ভাবনা রেখাটা অঙ্কন করেছি। তো কিভাবে এটা অঙ্কন করলাম চলুন দেখে নেওয়া যাক। তো সিম্পল ভাবে সবার ফার্স্টে যে কাজটা করবেন, আপনারা চাইলে খাতা কলম নিতে পারেন। আর হ্যাঁ, আরেকটা বিষয়, অনেকেই হয়তো চিত্র দেখে মনে করতে পারেন, যারা হচ্ছে ইকোনমিক্স ফার্স্ট করতেছেন ইন্টারে এসেই, যারা 9-10-এ করেন নাই তাদের ক্ষেত্রে একটু মানে একটু বলে দিই, সেটা হচ্ছে আপনার এই চিত্র আঁকার জন্য কোনো ধরনের কোনো গ্রাফ পেপার দেওয়া হবে না, এটা কিন্তু খাতার মধ্যেই আপনাকে করতে হবে, পরীক্ষার খাতার মধ্যে। ঠিক আছে, আর এটার জন্য অবশ্যই হচ্ছে আপনাকে পেন্সিল কিন্তু ব্যবহার করতে হবে, কলম কিন্তু ইউজ করা যাবে না চিত্রের ক্ষেত্রে। ঠিক আছে, কলম ইউজ করলে কিন্তু টিচার কেটে দিবে। ওকে, তো সুন্দর করে স্কেল ব্যবহার করবেন অবশ্যই। আর কিভাবে আঁকবেন চলুন দেখে নিই। তো সর্বপ্রথম ইকোনমিক্সের বেসিক হচ্ছে একটা লম্ব আঁকবেন এবং হচ্ছে ভূমি হবে। ঠিক আছে,
এখন লম্ব অক্ষটাকে সবসময় ওয়াই দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে, ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। আর যেখানে লম্ব এবং ভূমি দুইটাকে সেপারেট যেখানে হয়েছে সেখানে অবশ্যই কি হবে, ও হবে, ঠিক আছে, বা জিরো হবে, সহজ ভাষায় সরি জিরো হবে, ঠিক আছে। আর এখানে অবশ্যই ভূমি অক্ষটা সবসময় এক্স দ্বারা প্রকাশ করা হচ্ছে। ওকে, আচ্ছা, তো এইটা আশা করি বেসিক বিষয়, তো এটা মোটামুটি সকলেই জানেন, কারণ হচ্ছে যারা 9-10 হচ্ছে ম্যাথের যারা জ্যামিতিও করছেন তাদেরও এই বিষয়টা আশা করি একটু ক্লিয়ার আছে, ঠিক আছে। বিশেষ করে হচ্ছে যারা পরিসংখ্যান যারা করেছেন, ঠিক আছে, সরি পরিসংখ্যান যারা করেছেন তারা এই বিষয়টা আর ভালোভাবে ইজিভাবে বুঝতে পারবেন, ঠিক আছে। এটা আশা করি বোঝা যাবে যে লম্ব অক্ষ ওয়াই দ্বারা এবং হচ্ছে ভূমি অক্ষ এক্স দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তো এই হচ্ছে আমাদের বেসিক। সবার প্রথমে আগে এটা আঁকবেন, এরপর আপনি এখানে দুইটা আমাদের দ্রব্য আছে, রাইট। ওকে, তো আমাদের এখানে যেহেতু এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্য দেওয়া হয়েছে, তো আমরা এক্স দ্রব্য যেগুলো আছে, এক্স দ্রব্যের যে পরিমাণগুলো যেগুলো আছে সেগুলো আমরা এই যে এক্স অক্ষে লিখবো, ঠিক আছে। এই যে এখানে চাইলে আপনারা লিখে দিতে পারেন এক্স দ্রব্য, ঠিক আছে, এটা অবশ্যই লিখবেন। হ্যাঁ, এখানে এক্স দ্রব্যের পরিবর্তে আলু, পেঁয়াজ, পটল অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে। তো যেটা যেই অক্ষে বসাইতে ইচ্ছা হয় আপনি চাইলে সেই অক্ষে। এখন যদি অন্য দ্রব্য যদি থাকে, ধান, গম, আপনি চাইলে ধান এখানে, গম এখানে রাখতে পারেন, আবার গম এখানে, ধান এখানে, ইচ্ছা মতো করে রাখতে পারবেন, সমস্যা নেই, যেভাবেই রাখেন না কেন। তবে হ্যাঁ, এক্স ওয়াই অক্ষ যদি থাকে, অর্থাৎ এক্স দ্রব্য ওয়াই দ্রব্য, তাহলে চেষ্টা করবেন এক্স দ্রব্যটা এক্স অক্ষে রাখতে এবং ওয়াই দ্রব্যটা ওয়াই অক্ষে, ঠিক আছে। এই বিষয়গুলো জানাটা অনেক অনেক জরুরি, কারণ তা না হলে কিন্তু আপনার চিত্রটা সুন্দর হবে না এবং কি মার্কও কিন্তু কম পেতে পারেন। আচ্ছা, তো এবার আমরা একটু আসি এক্স দ্রব্য এবং ওয়াই দ্রব্যের একটা বিষয়। সবার ফার্স্টে যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে সর্বনিম্ন সংখ্যা এবং হচ্ছে এখানে সর্বোচ্চ সংখ্যা, ঠিক আছে। এই দুইটা অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন, কারণ এই দুইটার ক্ষেত্রেই কিন্তু নির্ভর করবে আপনার চিত্রটা কিরূপ আকার হবে, অর্থাৎ আপনি কত করে সংখ্যা ধরবেন, ঠিক আছে। এই যে এখানে যে সংখ্যাটা ধরা হয়েছে এখানে লম্ব অক্ষে এবং ভূমি অক্ষে, এটা কত পরিমাণে ধরতে হবে সেটা কিন্তু এই যে এই এক্স দ্রব্য ওয়াই দ্রব্য, অর্থাৎ দুইটা দ্রব্যের যে পরিমাণটা সেটা অনুযায়ী আপনাকে আইডিয়া করতে হবে, ঠিক আছে। তো এখানে যেহেতু আমাদের সর্বনিম্ন সংখ্যা হচ্ছে এখানে 0 এবং সর্বোচ্চ যেহেতু 150, তো আপনি সবসময় চেষ্টা করবেন চিত্রটা নর্মালি মানে মিডিয়াম আকারে আঁকতে, ঠিক আছে, মানে খুব বেশি বড় যাতে না হয় এবং কি খুব বেশি ছোটও যাতে না হয়, ঠিক আছে। তো এমন ভাবে চিত্রটা আঁকবেন, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আশা করি আপনার চিত্রের জন্য খুব বেশি জায়গাও লাগবে না, বা হচ্ছে খুব কম পরিমাণও জায়গা নিলে আবার চিত্রটা দেখতে ভালোও লাগে না, ঠিক আছে। তো মিড লেভেলে রাখবেন, এই যেভাবে আমি হচ্ছে এঁকেছি, তো এতটুকু রাখলেই হবে। এক কথা হচ্ছে যাতে বোঝা যায় চিত্রগুলো, ঠিক আছে। আর বাসায় অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবেন, তাহলে আর প্রবলেম হবে না। আচ্ছা, তো এইবার আমাদের 0 থেকে যেহেতু 150, তাহলে হচ্ছে আমরা শর্টের মধ্যে চিত্রটা আঁকতে চাই। তো এটার জন্য আমরা হচ্ছে সিম্পল ভাবে 0 থেকে 50, 100, 150। এখন সব সময় কিন্তু ছোট সংখ্যা থেকেই কিন্তু বড় সংখ্যা যাবে, এই যে উপরেও যায় নিচেও কিন্তু তাই, যে 50, 100, 150। এখন এখানে যদি 50 পর্যন্তই যদি সর্বোচ্চ সংখ্যা যদি থাকতো, তাহলে আমরা একটা কাজ করতে পারতাম, সেটা হচ্ছে সেটার ক্ষেত্রে আমরা চাইলে 10 করেও ধরতে পারতাম। 10 করে 5 ঘর ধরবেন, 10, 20, 30, 40, 50। এখন এটার ক্ষেত্রে কি হবে, 10 করে ধরলে আপনার হচ্ছে হয়তো চিত্রটা একটু বড় হইতে পারে, ঠিক আছে। ওকে, বা চাইলে 20 করে ধরতে পারেন, 20, 40, 60। এখন 60 এর নিচে 50 ধরবেন। আচ্ছা, তো 50, এই জন্য আমরা হচ্ছে এখানে ধরলাম 50, এখানে ধরলাম 100, আর এখানে ধরলাম 150। এটার ক্ষেত্রেও নিচে ভূমি অক্ষের ক্ষেত্রেও কিন্তু সেম। ওকে, তো এখানে অবশ্যই আগে লিখে দিবেন এই যে 50, 100 এবং হচ্ছে 150, এই যে এগুলো আগে অবশ্যই লিখে নেবেন। ওকে, লিখে নেওয়ার পর এই যে সর্বনিম্ন সংখ্যা এবং সর্বোচ্চ সংখ্যা দিয়ে আগে ক্যালকুলেশনটা ঠিক করে নেবেন। আচ্ছা, এরপর পরবর্তীতে যে কাজটা করবেন সেটা হচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের করা শেষ। তো এখানে পাশে লিখে দিবেন 50, 100, 150। ওকে, আর এক্স দ্রব্য ওয়াই দ্রব্য তো পাশাপাশি লেখাই আছে। আচ্ছা, এবারে আমরা যে কাজটা করব, আরেকটা বিষয় সেটা হচ্ছে এই এখানে পরবর্তীতে এই উৎপাদন সম্ভাবনা রেখাটা যে আসবে, ওই রেখার জন্য আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে সবসময় প্রথম সংমিশ্রণ এবং শেষের সংমিশ্রণ এই দুইটা করবেন সবার শেষে, ঠিক আছে। আমি আবারও বলতেছি, প্রথম সংমিশ্রণ এবং দ্বিতীয় মানে লাস্ট সংমিশ্রণ এই দুইটা সবার লাস্টে করবেন, তাহলে আপনাদের চিত্রটা মিলাইতে অনেক ইজি হবে, ঠিক আছে। আগেই দেওয়ার চেষ্টা করবেন না। তো আমরা 2 নাম্বার থেকে শুরু করি, অর্থাৎ বি এর সংমিশ্রণ থেকে। এখন বি এ একটা বিষয় খেয়াল করে দেখেন, এক্স দ্রব্য যখন 50 তখন ওয়াই দ্রব্য তখন কত, 140। এখন এক্স দ্রব্য 50 কোথায় আছে 50, এই যে এক্স দ্রব্য 50 আমরা এই যে ফার্স্টে রেখেছি।
তো 50 তাহলে হচ্ছে ওয়াই দ্রব্য তখন কত 140, তাই না? এখন 50 থেকে আমরা 140 কোথায় হয়, যে 150-এর একটু নিচে ধরবেন, সেখানেই হচ্ছে কি আমাদের 140। তো 140 ওই পর্যন্ত, এই যে এখান থেকে এই পর্যন্ত আগে নিবেন, নেওয়ার পর এই যে এখানে ধরেছিলাম আমরা 140, কারণ 150-এর নিচেই হবে কি 140, তাই না? এখন 30-এর ক্ষেত্রে আরেকটু নিচে ধরতে পারেন। এখন আপনার আন্দাজ অনুযায়ী আপনি ঠিক রাখবেন, ওকে? যেমন এখান থেকে এতটুকু দূরত্ব যতটুকু আছে, আনুমানিক হচ্ছে আপনার চোখের মাপ অনুযায়ী যেন ওই সেমই হয়, মানে আশেপাশে যেন থাকে, ঠিক আছে? এটা যে স্কেল দিয়ে অ্যাকুরেটলি দিতে হবে বিষয়টা এরকমও না, ওকে? আচ্ছা, তো 140-এর ঘর এখানে, তো এইখান থেকে আমরা হচ্ছে দিয়ে দিলাম, ঠিক আছে? তো ঠিক সেম ভাবেই পরবর্তীতে হচ্ছে এক্স দ্রব্য 100, ওয়াই দ্রব্য আমাদের কি 100, এই যে 100 এখানে আছে, এরপর এখানেও 100 আছে, তো 100 থেকে এই যে এই পর্যন্ত উঠবে, উঠে তারপরে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এগুলো অবশ্যই স্কেল দিয়ে কিন্তু দিতে হবে আপনাকে, হ্যাঁ? আচ্ছা, এরপরে হচ্ছে এক্স দ্রব্য আমাদের 140 আর ওয়াই দ্রব্য আমাদের কত 50। এই যে এক্স দ্রব্য আমাদের কত 140, এখন 140 আমাদের কি 50-এর অবশ্যই কি আগে আমাদের ধরতে হবে, তাই না? কারণ 150-এর নিচে হচ্ছে কত 140, তাই না? তো 140 এখান থেকে নিয়ে এই 50 পর্যন্ত কিন্তু উঠবে, ঠিক আছে? পরবর্তীতে এখন জাস্ট কিছু করার নাই, এখন হচ্ছে আমরা মাঝের যতগুলো সংমিশ্রণ আছে সেগুলো কিন্তু আমাদের ডান। এইবার জাস্ট আমাদের আর কিছু দেখার দরকার নেই, আমরা জাস্ট কি করে দিব, এই যে 150 যেখানে আছে, যে 150 থেকে এই 150 সবগুলো মিলিয়ে দিব। আর হ্যাঁ, অবশ্যই এমনভাবে মিলাইতে হবে যেন এই যে প্রতিটা বিন্দুতে কিন্তু যাতে স্পর্শ হয়, ঠিক আছে? আর এই যে রেখাটা যে আমরা পেলাম, এই যে এটা, এই রেখাটাই নর্মালি হচ্ছে আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা, ঠিক আছে? ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা কোন কোন সংমিশ্রণ অনুযায়ী আঁকলাম, তো হচ্ছে এটা পরবর্তীতে আপনি দেখাই দিবেন, এই যে এটা এ, এটা বি, এটা সি, ডি, ই, এই যে এটা হচ্ছে পরীক্ষার উদ্দীপকের মধ্যে কিন্তু দেওয়া থাকবে, ছকের মধ্যে, ঠিক আছে? ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। এখন আরেকটা বিষয় নিয়ে অনেকের কনফিউশন থাকে, সেটা হচ্ছে এইখানে তো 0 একক আর এখানে তো 150, ঠিক আছে? আবার এখানে 150, আবার এখানে 0, এইটা আবার কেন হইলো? লাস্টের ইয়াটাতে অনেকের প্রবলেম হয় বা বুঝতে পারেন না, তো তাদের ক্ষেত্রে একটু বলতেছি। একটা বিষয় একটু খেয়াল করেন, তাহলেই এটা ইজি ভাবে আপনারা বুঝতে পারবেন। একটু বিষয়টা খেয়াল করে দেখেন, আমাদের লম্ব অক্ষ বোঝানো হচ্ছে ওয়াই দ্বারা, ঠিক আছে? এই যে ওয়াই দ্বারা লম্ব অক্ষ বোঝানো হয় ইকোনমিক্সে, আর এক্স দ্বারা হচ্ছে কি ভূমি অক্ষ, তাই না? এখন এই যে লাইনটা যে আছে, অর্থাৎ লম্ব অক্ষের যে রেখা এবং ভূমি অক্ষের যে রেখাটা আছে, এই লম্ব অক্ষ এবং ভূমি অক্ষের মধ্যে এটাকে সেপারেশন করা হয়েছে কি দ্বারা, জিরো দ্বারা, ঠিক আছে? অর্থাৎ এই লাইনের মধ্যেই আমাদের সর্বোচ্চ আপনার উপযোগ বলেন আর একক বলেন, যেটাই বলেন না কেন, উপযোগ, একক এগুলো থাকবে, আবার হচ্ছে সর্বনিম্ন এককও কিন্তু থাকবে। অর্থাৎ এই লাইনটাই আমাদের জিরো হবে, আবার এই লাইনটা হচ্ছে কি সর্বোচ্চ একক যেটা, সেটাও কিন্তু হবে। যেমন দেখেন, এই যে প্রথম এককে এটা কিন্তু বলেই দেওয়া আছে, সংমিশ্রণ এতে এক্স দ্রব্য যখন 0 তখন ওয়াই দ্রব্য কত 150, ঠিক আছে? আর পরবর্তীতে আবার কি আছে, 150 যখন এক্স দ্রব্য তখন ওয়াই দ্রব্য হচ্ছে কত 0। এখন এইটাকে ওয়াই এবং এক্স কে সেপারেট করেছে কে 0, তাই না? অর্থাৎ ওয়াই তেও হচ্ছে এই রেখার মধ্যেই 0 আছে, আবার এই রেখার মধ্যে কি আছে 150 আছে, কারণ আমরা জানি একই সরল রেখায় অবস্থিত দুটি রেখাও পরস্পর কি হয়, সমান এবং সমান্তরাল হয়, তাই না? ওকে, তো আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছেন। এটা নবম 9-10 হচ্ছে জ্যামিতি, এটা নর্মাল একটা জ্যামিতি, এটা আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তো আমি যতটা সম্ভব চেষ্টা করেছি সহজভাবে আপনাদেরকে এই চিত্রটা এক্সপ্লেন করে দেওয়ার। তো এবার আসি আমরা মূল বিষয়ে, সেটা হচ্ছে এটার ক্ষেত্রে আরো দুইটা ভাবে প্রশ্ন কিন্তু করতে পারে। সেটা হচ্ছে, এটা তো গেল হচ্ছে ফার্স্টে আপনাকে চিত্র আঁকতে বলতে পারে, হ্যাঁ? পরবর্তীতে আপনাকে বলতে পারে যে হচ্ছে এখানে দুইটা বিন্দু দিয়ে দিতে পারে, অর্থাৎ এই চিত্রটাই পুরোটা দিয়ে দিতে পারে, ঠিক আছে? চিত্রটা পুরো আঁকাই থাকবে উদ্দীপকে, তখন কিভাবে করবেন দেখেন। তো এক চিত্রটা আঁকাই থাকবে এবং হচ্ছে অবশ্যই একটা চিত্র দিয়ে দিবে উৎপাদন সম্ভাবনা রেখা, তো আমরা জানি যে এটা, তাই না? উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে একটা বিন্দু দিয়ে দিবে এবং হচ্ছে কি ভিতরে একটা বিন্দু দিয়ে দিবে, ঠিক আছে? এখন আপনাকে প্রশ্ন করা হবে, প্রশ্নটাতে থাকবে গ ঘ নাম্বারই থাকবে। তো বলা হবে যে এই এফ বিন্দু থেকে উৎপাদন করা সম্ভব কি না, একটু ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো। তখন সহজভাবে বলবেন যে এফ বিন্দুতে কি না, উৎপাদন সম্ভব না। এখন এফ থাকুক আর যেটাই থাকুক না কেন, উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে যেটা থাকবে সেটাতে কখনোই কি না, উৎপাদন সম্ভব নয়।
ঠিক আছে, কেন সম্ভব নয়? কারণ উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে কোনটা, এই যে এটা। এখন উৎপাদন যা হবে এটা কিন্তু এটার ভিতরেই হবে। সহজ ভাষায় একটা উদাহরণ দিতে পারি, যেমন আপনার জমি যতটুকু আছে, আপনার জমির ভিতরেই কিন্তু আপনাকে ফসল উৎপাদন করেন যা ইচ্ছা করেন, বাড়ি গাড়ি যা খুশি করেন, আপনি কিন্তু অন্যের জমিতে কিন্তু দিতে পার মানে আর কি কোনো কিছু করতে পারবেন না স্বাভাবিক। যদি করেন তাহলে স্বাভাবিক কেস কোর্ট কাচারি হয়ে যাবে, তাই না? স্বাভাবিক মারামারিও হয়ে যেতে পারে। তো যাই হোক, সে ব্যাপারে আর না যাই। তো মূলত হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে যদি কোনো বিন্দু অবস্থান করে তো ওই স্থানটাকে নর্মাল ভাবে অর্জনযোগ্য বা কি উৎপাদন সম্ভব নয়, এটা সিম্পল ভাবে অবশ্যই লিখে দিবেন। ওকে, তো কেন সম্ভব নয় আশা করি একটু আগে বুঝাই দিলাম, তো ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এটা একটু গুছিয়ে সুন্দরভাবে লিখে দিবেন, ঠিক আছে? ওকে, তো চিত্র যদি আঁকাই থাকে তাহলে প্রবলেম নেই, আপনাকে জাস্ট ব্যাখ্যা দিতে হবে সুন্দর করে। আচ্ছা, এরপরে আবার যদি বলে উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে যদি কোনো বিন্দু বলে যে এখানে উৎপাদন করা সম্ভব কিনা, যেমন এই যে এখানে জি বিন্দুতে, সাপোজ জি বিন্দুতে উৎপাদন করা সম্ভব কিনা, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে অবশ্যই হবে জি বিন্দুতে হ্যাঁ উৎপাদন করা সম্ভব, ঠিক আছে, বাট এতে কি হবে, সম্পদের পর্যাপ্ত ব্যবহার কিন্তু হবে না। সম্পদ ও শ্রমের পর্যাপ্ত ব্যবহার। এখন সম্পদ আবার কি? সম্পদ হচ্ছে আপনার এই যে অর্থ, তারপরে হচ্ছে এই যে যন্ত্রপাতি, অর্থাৎ যাবতীয় যা কিছু আছে যেগুলো দিয়ে আপনার হচ্ছে ফ্যাক্টরি বা হচ্ছে কৃষিকাজ যা কিছু চলে মেইন, ঠিক আছে, এগুলো নর্মাল ভাবে আমাদের সম্পদ। এখানে অর্থ সম্পদ হইতে পারে এখানে, তাই না? মূলধন হইতে পারে, তো অনেক ধরনের অ্যাসেট কিন্তু আছে, সম্পদ কিন্তু আছে, হ্যাঁ। তো এখানে জি দ্বারা নর্মালি হচ্ছে বোঝানো হচ্ছে যে হ্যাঁ এখানে যদি বলে যে উৎপাদন সম্ভব কিনা, আপনি সহজ ভাষায় লিখবেন যে হ্যাঁ এই জি বিন্দুতে উৎপাদন করা সম্ভব, কিন্তু হচ্ছে কি সম্পদ এবং শ্রমের পর্যাপ্ত ব্যবহার কিন্তু হবে না, ঠিক আছে? কারণ দেখেন উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে কতটুকু, আরো বেশি কিন্তু, হ্যাঁ। এখন আমি যদি এতটুকু অংশ যদি নেই, তাহলে সেই ক্ষেত্রে আপনার শ্রমিকের অবস্থাও কিন্তু হচ্ছে কি আপনার কম পড়তেছে। আবার হচ্ছে কি যে পরিমাণ আমি উৎপাদন করতে চাই সেই পরিমাণ কিন্তু উৎপাদন করা সম্ভব হয় না, ঠিক আছে? কারণ নর্মালি হচ্ছে কি উৎপাদনের ক্ষেত্রে একটা কিন্তু টার্গেট ফিল আপ করে যে আমি এত পরিমাণ উৎপাদন করব বা এত পরিমাণে বিক্রি করব, ঠিক আছে? অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে আপনাকে আগে লাভ, আপনাদের অবশ্যই হচ্ছে কি লাভের জন্যই তো নর্মালি মানুষ বিজনেস করে, তাই না? এখন ক্ষতির জন্য তো আর না। তো ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যদি জি বিন্দু উৎপাদন করি। আরো একটা বিষয় হইতে পারে, সেটা হচ্ছে বিন্দু থাকা মানে কি, বিন্দু থেকেই কিন্তু রেখাগুলো আসে। এখন এখানে যদি বিন্দু থাকে তাহলে হচ্ছে কি হবে, যে এখানে বিন্দু থেকে এই পর্যন্ত আসবে, ঠিক আছে? তাহলে কি হয়ে গেল, এখানে যতটুকু আপনার এই যে ওয়াই দ্রব্য, এখানে ততটুকু হচ্ছে কি এক্স দ্রব্য, যেটা কখনোই কি না সুযোগ ব্যয়ের ধারণার মধ্যে কিন্তু পড়ে না। কারণ সুযোগ ব্যয়ের ধারণার ক্ষেত্রে আমরা কি জানি, একটি ধরলে আরেকটা কিন্তু কি ছেড়ে দিতে হবে, ঠিক আছে? ওকে, তো যেটা হচ্ছে কি না সম্ভব না, অর্থাৎ একই সাথে হচ্ছে কি আপনি অনেকগুলো কাজ একই সাথে আপনার মুনাফার সহিত কিন্তু করতে পারবেন না। আপনাকে একদিকে সবচেয়ে ভালোভাবে ফোকাস কিন্তু রাখতে হবে, তাহলেই কিন্তু কি উৎপাদন এবং হচ্ছে মুনাফা দুইটাই কিন্তু অর্জন করা সম্ভব, ঠিক আছে? ওকে, তো আশা করি বিষয়টা ভালোভাবে বুঝাই দিলাম। এইবার আমরা একটু আসি যে ব্যাখ্যাটা কিভাবে দিবেন। অবশ্যই চিত্র কিন্তু নিচে লিখে দিবেন, এই যে উৎপাদন সম্ভাবনা রেখা যখন রেখা আঁকতে দিবে। তো ব্যাখ্যাটা সিম্পল ভাবে এভাবে দিবেন যে হচ্ছে চিত্রে ও এক্স ও ওয়াই অক্ষে, হ্যাঁ চিত্র ও ওয়াই অক্ষে আমরা হচ্ছে ওয়াই দ্রব্য আমরা রেখেছি বা ওয়াই দ্রব্য রাখি। ওয়াই দ্রব্য যথাক্রমে 50, তারপরে কমা দিয়ে লিখবেন 50, 100, 150, তারপর লিখবেন হচ্ছে আর এক্স দ্রব্য ছিল ও এক্স অক্ষে আমরা এক্স দ্রব্য রেখেছি, ঠিক আছে? বা ধান গম যদি হয় ধান গম লিখে দিবেন ব্যাখ্যার মধ্যে, কারণ ব্যাখ্যার মধ্যে কিন্তু এক নাম্বার কিন্তু থাকবে, ঠিক আছে? বাকি নাম্বার থাকবে চিত্রর মধ্যে। তো চিত্রগুলো ভাষায় ভালোভাবে প্র্যাকটিস করবেন। তো ও এক্স অক্ষে আমাদের এক্স দ্রব্যগুলো রাখি, এক্স দ্রব্যের পরিমাণগুলো লিখবেন। এরপরে হচ্ছে এভাবে লিখতে পারেন যে এক্স দ্রব্য যখন 0 একক তখন ওয়াই দ্রব্য হচ্ছে কি 150, অর্থাৎ হচ্ছে কি সহজ ভাষায় বলতে গেলে এক্স দ্রব্যর উৎপাদন কিন্তু হয়নি, বাট হ্যাঁ আপনার একক কিন্তু হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে ছিল ওয়াই দ্রব্যের। তো এইভাবে সবগুলো আস্তে আস্তে লিখবেন, তাহলে দেখবেন হচ্ছে মোটামুটি অর্ধেক পৃষ্ঠার মধ্যে হয়ে গেছে, ঠিক আছে? তো সবার লাস্টে লিখবেন যে বিন্দুগুলো আমরা যোগ করি তাহলে এ বি সি ডি ই, যেটি হচ্ছে কি আপনার উৎপাদন সম্ভাবনা রেখা আমাদের নির্দেশ করছে, ঠিক আছে? বা উৎপাদন সম্ভাবনা রেখা আমরা পাই, ঠিক আছে? সহজ ভাষায় একটু নিজের মতো করে ব্যাখ্যা দিয়ে দিলে হবে। আর যদি আপনি বইয়ের মতো যদি ব্যাখ্যা দিতে চান তাহলে অবশ্যই বইয়ের মধ্যে এই চিত্র এবং ব্যাখ্যা দুইটাই কিন্তু দেওয়া আছে। তো চিত্রের মূল বিষয়টা কিভাবে আঁকবেন না আঁকবেন সেটা কিন্তু আমি বলে দিলাম। তো অবশ্যই বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবেন, কারণ এটা কিন্তু আপনি যেই বোর্ডেরই হন না কেন, রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম যেই বোর্ডেরই হন না কেন, আপনাকে কিন্তু অবশ্যই এই চিত্রটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ প্রথম অধ্যায় থেকে আপনি কমপক্ষে একটা সৃজনশীল কিন্তু পাবেন।
আপনি যেই পরীক্ষাই দেন না কেন, হ্যাঁ, প্রথম অধ্যায় যদি থেকে থাকে আপনার বোর্ড পরীক্ষায় তো অবশ্যই, এমনকি হচ্ছে আপনাদের ক্লাস পরীক্ষা, টেস্ট পরীক্ষা সেখানেও কিন্তু থাকতে পারে। ওকে, তো অবশ্যই অবশ্যই এই চ্যাপ্টারটা ভালোভাবে করে যাবেন। ওকে, আচ্ছা, তো এই ছিল এখনকার ক্লাস। ইনশাল্লাহ আমি চেষ্টা করলাম খুব যতটা সম্ভব এত ডিটেলস ভাবে এক্সপ্লেন করতে আপনাদের। তারপরেও যদি কোনো স্টুডেন্টের যদি প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে আপনি কমেন্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো সমাধান করার। ওকে, তো পরবর্তী ক্লাসে আমরা আরো অনেক কিছু বিষয় নিয়ে জানবো। ঠিক আছে, থিওরি ক্লাসগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই অধ্যায়ের চিত্র আছেই একটা, তো এটা যদি ভালোভাবে করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার আর প্রবলেম হবে না। কারণ চিত্র যদি আঁকতে যদি ভালোভাবে পারেন, খুব ভালো করে যদি গুছায়া যদি লিখতে পারেন, তাহলে অবশ্যই সেখানে আপনার নাম্বার কাটবে না, আপনি ফুল নাম্বারে কিন্তু পাবেন। বাট থিওরিতে কিন্তু সম্পূর্ণ নাম্বার কিন্তু আপনি পাবেন না। ওকে, তো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আরো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। খুব বেশি ক্লাস কিন্তু নাই এই প্রথম অধ্যায়ের, কয়েকটা ক্লাস হইলে আর শেষ হয়ে যাবে। ওকে, তো অবশ্যই ক্লাসগুলো মিস দিবেন না, আর বাসায় অবশ্যই চিত্রগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন। তো সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রইল পরবর্তী ক্লাসগুলোর। তো আমি আবির